আমি যদি এই মুহূর্তে আপনাকে প্রশ্ন করি বাংলাদেশ ফুটবলকে আপনি কোথায় দেখতে চান, সবাই এক বাক্যে বলবেন বিশ্বকাপে দেখতে চাই। বিশ্বকাপে দেখতে যাওয়ার জন্য আমাদের কি কি করণীয়, কি কি করতে হবে সেসব ব্যাপার নিয়ে আলাপ করব। আমাদের প্রেসিডেন্ট অলরেডি তাবিদ আওয়াল সাহেব বলে দিচ্ছেন যে 2034 আমরা বিশ্বকাপ খেলতে চাই। 2034 মানে দেখছেন 12 বছর, এক যুগ। এক যুগের ওয়েট আসলে কি সম্ভব? মানে এটা শুনতে কেমন শোনাচ্ছে? আমার কাছে মনে হচ্ছে এক যুগ মানে ওই 12 বছর পরে কি বিশ্বকাপে খেলবো? আবার যদি এখন আমি বলি না 26 না, আমি ধরেন যে কি বলে মানে আমরা 30-এ খেলবো। আমি ইউজুয়ালি এক যুগ বলছি এই কারণে যে 26 বলছেন, 34 বলছেন, দ্যাটস মিন 34-এ তো খেলবো না, নিশ্চয়ই 38-এ খেলবো। 26 থেকে 12 বছর 38। সো এই ব্যাপারটা আমার কাছে একটু খুব মানে কি বলে মানে নিজের কাছে খুব কষ্টদায়ক মনে হয়েছে যে আসলে এই ব্যাপারটা কেমন, মানে কেমন হচ্ছে ব্যাপারটা। ওয়েল, বিষয়টা উনি যেটা বলছেন একটু ভুল বলেন নাই, একটু মিথ্যা বলেন নাই। একটা দলকে বিশ্বকাপে নিতে হলে আপনাকে এই পরিমাণে ধৈর্য ধরতে হবে, এই পরিমাণে ধৈর্য ধরতে হবে। কেপ ভার্ডে, তারপর আপনার মরক্কো, মানে এই টাইপের দলগুলো যখন থেকে তারা নিজেদেরকে গোছানো শুরু করছে, তখন যদি আপনি তাদের উদাহরণগুলো দেখেন, বিশেষ করে মরক্কোরটা আমি দিব, যে তারা অরিজিনাল প্লেয়ারগুলোকে যেভাবে অ্যাকুমুলেট করছে করতে 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 তারা গিয়ে বিশ্বকাপের সুযোগ পাইছে এবং বিশ্বকাপে দুর্দান্ত খেলছে। আপনাদের সবাই জানা উচিত আন্ডার-17 মরক্কোর প্রথম টিম হয় এবং সেই টিমটার অনেক অরিজিনাল প্লেয়ার ছিল এবং সেই অরিজিনাল প্লেয়ারগুলোই বিশ্বকাপে খেলছিল। দ্যাটস মিন আপনাকে এখন মানে একদম রুট লেভেল থেকে প্রচারণা করে আসতে হবে, নিজেদের পরিচর্যা করে আসতে হবে, করে করে আপনাদেরকে এই দলটা গোছাইতে হবে। ওয়েল, এখন প্রশ্নটা হলো যে দল তো আমরা গোছাবো, কিন্তু আলটিমেটলি আমরা আমাদের সামগ্রিক উন্নয়নের জন্য কি কি করতে পারি? প্রথমত দেখেন, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের যে খেলোয়াড় যেরকম আছে বা খেলোয়াড়ের যেরকম মান আছে সেগুলো দিয়ে আমরা মোটামুটি চলে যেতে পারবো। এগুলো দিয়ে আমরা এফসিতেও যেতে পারবো, এগুলোতে আমরা অনেক ভালো কিছু করতে পারবো। বাট ব্যাপারটা হচ্ছে যে এদের প্রপার নার্সিং, প্রপার ট্রেনিং, প্রপার ফ্যাসিলিটিস দেওয়া, সেইগুলো নিয়ে আমরা আজকে আলাপ করার চেষ্টা করব। আমাদের খেলোয়াড়রা কেমন কেমন খেলতেছে, কেমন খেলোয়াড় আসবে না আসবে, এই ব্যাপারগুলো মোটামুটি আপনাদের সামনে খোলাসা হয়ে গেছে। অরিজিন প্লেয়ার এখন প্রচুর পরিমাণে আসতেছে, আরও বেশি আসবে, কারণ প্রতিযোগিতার মান বাড়বে যখন, তখন আরও বেশি আসতে চাইবে। ডেকলান এবং মানে আমাদের রোনানকে দেখে কিন্তু আরও অনেক খেলোয়াড় উৎসাহী হবে যে না, তাহলে আমরা এখন বাংলাদেশে যেতে পারি। ইভেন রোনান সুলিভান তো বলেই বসছেন যে জায়ান আহমেদদের সাথে কথা বলছেন আসার আগে। দ্যাটসমিন সবাই তাদেরকে প্রভোগ করছেন যে আসো, সমস্যা নাই। তার মানে এখন আমাদের অরিজিনাল প্লেয়ারদের আসার সেই স্পেসটা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমাদের সমস্যাটা করে, তাহলে আমাদের সমস্যাটা হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপমেন্ট করতে হবে, ইনফ্রাস্ট্রাকচারে জোর দিতে হবে। ইনফ্রাস্ট্রাকচারের জোরটা কেমন দেখেন, প্রথমত আমি একটা জিনিস বলি, আমাদের ঘরোয়া লিগের মান বাড়াইতে হবে। ঘরোয়া লিগের মানটা কেমন? আমাদের উইঙ্গার রাকিব হোসেন হংকংয়ে যখন খেলে আসলো, তখন তিনি একটা সাক্ষাৎকারে বলছিলেন যে আমরা যদি সারা জীবন এরকম মাঠে খেলতে পারতাম, আমাদের খেলার মান অনেক উন্নত হইতো। কথাটা কিন্তু সত্যি। এরকম ভালো মাঠে কিন্তু তারা খুব ভালো পারফরমেন্স দেয়, এটা সত্যি, এবং দিছেও তাই। তার মানে আমাদের দেশে যেসব মাঠগুলো আছে, আমি শুধু ঢাকা স্টেডিয়ামকে বাদ দিচ্ছি, মন্দের ভালো, এছাড়া যতগুলো মাঠ আছে লাইক বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, যেখানে ওরা খেলতে যায়, বিশ্বাস করেন ভাই, আমি নিজে চোখে দেখে আসছি, এইসব মাঠে সাধারণ খেলোয়াড়ও খেলতে পারবে না। তারপর তারা কষ্ট করে খেলে, ওখানে খেলে তাদের খেলার মান কতটুকু উন্নত হবে? খেলার মান তো আরও খারাপ হবে নিশ্চয়ই, মানে সেটা বলার অপেক্ষা রাখতেছে না। দ্যাটস মিন আপনার এই যে ঘরোয়া লিগে যে কাঠামোটা উন্নয়ন করতে হবে, এই কাঠামোর জন্য আপনি একটা প্রকল্প নেন। সরকার এত প্রকল্প দেয়, ফুটবলের জন্য একটা প্রকল্প দিবে না? তাই বর্তমান সময়ে অবশ্যই দিবে। প্রকল্প নেন, প্রকল্প হচ্ছে ঘরোয়া লিগের মাঠের উন্নয়নটা করেন, ব্রডকাস্টিংটা ভালো করেন, এবং ঘরোয়া লিগের মধ্যে এই যে আমরা শুনি যে যে কি বলে মানে এই দলকে ছেড়ে দিচ্ছে, এই দলকে মানে সুযোগ সুবিধা দিচ্ছে, মানে এই যে নিজেদের মধ্যে যে মানে সিস্টেম করে ফেলা, ওই জিনিসগুলো চেঞ্জ করেন। আমি বলতেছি বাংলাদেশে 50% সমস্যার সমাধান হয়ে যাবে, হতেই হবে, এর কোনো বিকল্প নাই। 50% সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি ঘরোয়া লিগটাকে ঠিক করে ফেলেন। আমি যেগুলো বললাম, আপনি আমাদের মানে ব্রডকাস্টটা ভালো করেন, মাঠটা ভালো করেন এবং স্ট্যান্ডার্ডটা ঠিক করেন। দেন আপনি কি করতে পারেন? দেন আপনি যেটা করতে পারেন, যুব টিমে যেটা আসবে, যুব টিমে আপনি আপনার সর্বোচ্চটুকু দিতে হবে। যুব টিমে যেমন আন্ডার-17, আন্ডার-19, আন্ডার-20, আন্ডার-23, এই টিমগুলোকে প্রত্যেকটা বছরের প্রতিটা সময়ে কোনো না কোনো একাডেমিক্যাল মানে থিওরিটিক্যাল যেভাবে হোক কোনো না কোনো সময় ব্যস্ত রাখতে হবে।
এখন প্রশ্নটা হলো যে যারা যুব টিমে ধরেন বাইরে থেকে আসবে তারা কীভাবে আমাদের সঙ্গে অ্যাকোমোডেট থাকবে? ভাই তারা ওখানে ভালো সুবিধা পায়। ফিলাডেলফিয়া ইউনিয়নে যে সে ভালো সুবিধা পাচ্ছে এটা আমরা নিশ্চিত, সে অন্যান্য ইউরোপের যে কান্ট্রিগুলোতে ভালো সুবিধা পাচ্ছে আমরা নিশ্চিত। তাদের সাথে আমাদের যেই যোগাযোগটা রাখতে হবে, এবং বরং আমরা এখান থেকে বলে দিতে পারি, আমাদের কোচ বলে দিতে পারেন যে সে কী কী স্কিলের উপর জোর দিতে পারে, সেইগুলো নিয়ে হয়তো সে কাজ করবে। কিন্তু ওভারঅল আমাদের স্থানীয় যেসব খেলোয়াড়গুলো তৈরি হবে তাদেরকে প্রত্যেকটা খেলোয়াড়কে মানে রাউন্ড দ্য ইয়ার আপনার হচ্ছে যে একদম মানে পিওর ট্রেনিং, পিওর ফিটনেস, পিওর গাইডেন্সের মধ্যে রাখতে হবে। যে খেলা শেষ বাড়ি চলে গেল, বাড়ি গিয়ে কৃষিকাজ করতেছে এরকমটা না। তাদেরকে একদম প্রপার ট্রেনিং করান, প্রপার মানে একদম পুরো বছর কীভাবে খাবে, কীভাবে ঘুমাবে, কীভাবে খেলবে, কীভাবে কী করবে, মস্তিষ্কের মধ্যে এগুলো ঢোকাই দিতে হবে। তাদেরকে বুঝাই দিতে হবে যে খেলাটাই তার কাজ, আর কোনো কাজ নেই। এবং রাষ্ট্রের এই জন্য তাদেরকে কিছু দায়িত্ব নিতে হবে। অলরেডি সরকার তাদেরকে বেতন কাঠামো ঘোষণা করছে এবং তাদের আরও অনেক সুবিধা সেগুলো আসবে, এগুলো নিয়ে কাজ করতে হবে। সো যুব টিমের ব্যাপারে আপনাকে যথেষ্ট পরিমাণ সিরিয়াস হতে হবে। তারপর যদি আমি বলি, আপনাকে আরেকটা জিনিস ভালো সিরিয়াস হতে হবে, সেটা হচ্ছে যে আমাদের টোটাল টেকনিক্যাল কমিটি যেটা বা কোচিং প্যানেল যেটা, এটাকে ঢেলে সাজাতে হবে। দেখেন আমি একটা জিনিস বলি, কার্লো আনচেলত্তিকে এনে যদি বাংলাদেশ টিমে দিয়ে দিই, তিনি কিন্তু দল পরিবর্তন করে ফেলতে পারবেন না, কারণ তার কাছে রিসোর্সেস কম। এই রিসোর্সেস বাড়াতে গেলে তাকে কী করতে দিতে হবে, সেটা হচ্ছে যে তাকে প্রচুর পরিমাণে সুযোগ দিতে হবে। লাইক হচ্ছে একটা সিঙ্গাপুরের একটা টিম আসছিল আমাদের বাংলাদেশের খেলার জন্য, তারা 43 মেম্বার্স শুধু আসছিল সাপোর্টিং স্টাফ, যারা কিনা খেলার বাইরের স্টাফ, খেলোয়াড় ছাড়া। তারা কি করছিল, তাদের হচ্ছে ভিডিও অ্যানালিস্ট আসছিল 10 জন, তারা মাঠে বিভিন্ন জায়গায় সেট করা ছিল ক্যামেরা নিয়ে, যে কীভাবে খেলে, কীভাবে কী করে সেগুলো দেখতে হবে। মানে এই যে সাপোর্টিং স্টাফ, আপনি একজন ভিডিও অ্যানালিস্ট দিয়ে কী সাপোর্টিং স্টাফ দিবেন, আপনি একজন সহকারী কোচকে দিয়ে কী সাপোর্টিং স্টাফ দিবেন। মানে আপনাকে প্রচুর পরিমাণে এই জায়গায় ইনভেস্ট করতে হবে। এই কারণে ইনভেস্ট করতে হবে যে আপনি যেন যে কোনো রিসোর্সেস যে কোনো মোমেন্টে চাইলেই আপনি দেখে নিতে পারেন। লাইক হচ্ছে আপনি এখন যদি কেউ মনে করেন যে আমার উজবেকিস্তানের সাথে খেলা, উজবেকিস্তানের ওই খেলোয়াড়টা স্পেসিফিক কোন জায়গাটায় দুর্বল সেটা আমাকে জানতে হবে, তাহলে আপনার ভিডিও অ্যানালিস্ট দরকার। ওই খেলোয়াড়টা খেলে কোথায়, এরকম আপনাকে খুঁজতে হবে, নতুন করে খুঁজে খুঁজে বের করতে হবে। কিন্তু আপনি যদি এইগুলোর জন্য কোনো লোককে দায়িত্ব দিয়ে দেন, তাহলে তারা খুঁজে খুঁজে বের করে রাখবে যে আমাদের কোন কোন দেশের সাথে খেলা হতে পারে, কোন কোন দেশের সাথে খেলা হবে, সেই সব জিনিসগুলোকে আমরা অনেক আগে থেকেই বাছাই করে নিয়ে সেইভাবে আমরা আমাদের প্র্যাকটিসটা সাজাতে পারি, সেভাবে আমরা আমাদের প্র্যাকটিসটা সাজাতে পারি। সো এটাই হচ্ছে মডার্ন ফুটবলের নিয়ম। মডার্ন ফুটবল এরকমই হয়। কোচিং স্টাফ ওই 2-4 জন কোচিং স্টাফ দিয়ে হবে না, কোচিং স্টাফ একটা পুরো প্যানেল। এই প্যানেলের হেড কোচ থাকবেন হচ্ছে আমাদের যিনি মানে মেন কোচ হবেন, তিনি হয়তো পরিচালনা করবেন যে তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো, বাট উনি সবগুলোকে অ্যাকুমুলেট করবেন। সো এই যে বললাম, এই জিনিসগুলো এখনই আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমরা সাফ জিতে আসছি, সম্বর্ধনা দিচ্ছি, পুরস্কার দিচ্ছি, আমরা হারাই যাব, আর চিন্তা থাকবে না। আবার কবে একটা অনুষ্ঠান হবে, কবে একটা খেলা হবে, সে তখন আমরা আসবো। এইভাবে আসলে আপনি ফুটবলের উন্নতি চাইতে পারেন না। তবে সাহেব 2034 বলতেছেন, আমি 2038 ধরতেছি, মানে এক যুগ। এই এক যুগের সম্ভাবনাকে যদি আপনি জাগায় রাখতে হয়, তাহলে ডেফিনেটলি আপনাকে এখন থেকে জেতার প্র্যাকটিসটা শুরু করতে হবে। এখন থেকে আপনাকে এই জিনিসগুলো অ্যাডাপ্ট করার মেন্টালিটি তৈরি করতে হবে। আনটিল আনলেস আপনি যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো অ্যাডাপ্ট করতেছেন না, ততক্ষণ পর্যন্ত আপনি জেতার মেন্টালিটিতে যেতে পারবেন না। ওয়েল, হামজা চৌধুরী নিশ্চয়ই আমি হামজা চৌধুরীকে বলতেছি, নিশ্চয়ই এক যুগ পরে হামজা চৌধুরীকে আমরা এই ফর্মে দেখবো না, এইভাবে দেখবো না। হামজা চৌধুরী তখন বিশ্বকাপ নাও খেলতে পারে, কিন্তু হামজা চৌধুরী যেটা করে দিয়ে গেলেন, আমাদেরকে বিশ্বকাপের রাস্তাটা দেখাই দিয়ে গেলেন যে আমরা যদি ভালো করে এই রাস্তা দিয়ে যাবো, তখন নিশ্চয়ই 2034 গিয়ে দেখবো আমরা জায়ান আহমেদ বিশ্বকাপ খেলতেছে, রোনান সুলিমান বিশ্বকাপ খেলতেছে, ডেকলান খেলতেছে, ইব্রাহিম নওয়াজ খেলতেছে, আমরা আমাদের মোর্শেদকে দেখতে পারি বিশ্বকাপ খেলতেছে। এই যে প্রসেসটা হামজা চৌধুরীর মাধ্যমে শুরু হয়ে গেল। সো ওই জায়গাটা আপনাকে ক্যাশ করতে হবে। স্পন্সর, মিডিয়া, আদার সবাই আপনাকে এখন যে পরিমাণ সাপোর্ট দিচ্ছে, এটাকে আপনার ক্যাশ করতে হবে। আর আমাদের সামনে সবচেয়ে বড় যে সুযোগটা ছিল বা যে মানে চিন্তাটা ছিল, সেটা হচ্ছে মরক্কো কীভাবে উন্নতি করলো। আপনি মরক্কোতে টিম পাঠান, আরও যারা যারা অরিজিন প্লেনে কাজ করতেছে, ফ্রান্স, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার হচ্ছে জার্মানি, এদিকে টিম পাঠান। এরা কোন প্রসেসে কাজ করে, কীভাবে কাজ করে, এদের ইউথ ডেভেলপমেন্টটা কী, এদের মাঠের ফ্যাসিলিটি, এদের লিগের মানটা কীভাবে উন্নত হয়েছে, এগুলো টিম পাঠায় দেখে আসেন, হাতে কলমে শিখে আসেন। তাহলে বাংলাদেশ এই জিনিসটাতে করতে পারবে। আমি আমার লাস্ট ভিডিওতে বলছিলাম, বাংলাদেশের ফুটবল ফেডারেশন আসলে চাই কি না যে আমরা উন্নতি করি। যদি না চাই সেটা অন্য ব্যাপার, যদি চাই তাহলে আপনাকে এখন থেকে করতে হবে। চাই না এই কারণে যে ছোট দল হয়ে থাকলে সাহায্য বেশি পাওয়া যাবে। ভাই, আমাদের সাহায্য দরকার নেই। আমাদের যে এই মুহূর্তে যেটা দরকার, এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে আমাদেরকে পারফরমেন্স দিতে হবে, এবং পারফরমেন্সের জন্য আমাদেরকে অনেকগুলো কাজ করে নিয়ে আসতে হবে। এই মুহূর্ত থেকেই করতে হবে, আজকে হলে আর কালকে যাওয়া যাবে না। লিগের মান বাড়াতে হবে, যুব একাডেমি ঠিক করতে হবে, এলিট করতে হবে,
তারপরে খেলোয়াড়দের কাঠামোটি করতে হবে, তারপরে কোচিং স্টাফ প্যানেলকে বড় করতে হবে, সুন্দর করতে হবে। সব কিছু মিলে যখন আপনি চিন্তা করবেন, সব কিছু মিলে যখন আপনি কাজ শুরু করবেন, আমি আপনাকে বলতেছি 2034 না হোক, 2038 না হোক, 2042 গেলেও বিশ্বকাপ খেলা সম্ভব। আর এর মাঝখানে আমরা যেটা করতে পারি, এফসিতে আমরা দুর্দান্ত পারফরমেন্স দেখাতে পারি এবং আস্তে আস্তে আমাদের র্যাঙ্কিংটা অনেক 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 উপরে নিতে পারি। বিশ্বকাপ খেললাম না, হ্যাঁ 10 বছর 20 বছর পরে খেলি, কিন্তু র্যাঙ্কিং যখন উন্নতি করব তখন এই দলকে ঠেকানোর মতন আর কোনো সুযোগ আর থাকবে না। আমাদের সামনে আমাদের প্রতিবেশী ভারতই আছে, তার এখন 131 নম্বর র্যাঙ্কিং আছে, একটা সময় আমাদের নিচে ছিল। সেই জন্য বলতেছি, ফুটবলের উন্নতি করতে গেলে আগে মানসিকতা দরকার। এই মানসিকতা যদি আপনি করতে পারেন, ফেডারেশন যদি করতে পারে, তাহলে আমরা আগাবো। আর যদি করতে না পারেন, তাহলে আমি বলবো ভাই আমাদেরকে এখনই ছেড়ে দেন, আমরা ফুটবল নিয়ে ভাবা বন্ধ করে দিই। এ ব্যাপারে আপনাদের মতামত কি জানতে চাই। সব ভালো থাকেন, সুস্থ থাকে, আল্লাহ হাফিজ।